প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আজকে সত্যি বলতে কি আগেই বলে রেখেছিলাম, সেজন্য এসেছি। আমি মেন্টালি একটু আপসেট। আমার একজন ভগ্নিপতি গতকাল মারা গেছে, আর একজন লাইফ সাপোর্ট আছে, যে কোনো সময় চলবে। একটু পারিবারিক ট্র্যাজেডি। যাকে তারপরেও আমাদের দলীয় কার্যক্রম এগুলো তো বন্ধ থাকবে না। আপনারা জানেন এর মধ্যে দুটা নির্বাচন হয়েছে। একটা হলো ঢাকা 18, আর একটা হলো সিরাজগঞ্জ 1। এখানে ঢাকা 18-তে আমাদের প্রার্থী ছিল হাবিব হাসান, নির্বাচিত হয়েছে। এখানে ভোটার উপস্থিতি ভালো নয়, আমরা যা আশা করছি সে তুলনায় ভালো নয়, 5-এর চেয়ে অনেক ভালো। এখন যখন সাংবাদিক বন্ধুগণ, এটা অত্যন্ত দুঃখ লাগে যে যখনই কেউ সমালোচনা করতে যায় টোটাল ইলেকশনকে নিয়ে, তখন টাকা 5 বলে কিন্তু নওগাঁ বলে না। একই সময় ইলেকশন, ঢাকা 5 বলে কিন্তু ঈশ্বরদী বলে না। এখন ঢাকা 18 বলবে, ঈশ্বরদী এখন সিরাজগঞ্জে 51% লোক মানে সেখানে টান হবে 51%। এখানে হয়েছে 14.18। কিন্তু সিরাজগঞ্জে এখন বাংলাদেশ থেকে কি সিরাজগঞ্জ বিচ্ছিন্ন, ঈশ্বরদী বিচ্ছিন্ন, নাওগাঁ বিচ্ছিন্ন? ঢাকা শহরে কতগুলো কারণ আছে। আপনারা জানেন যে ঢাকা শহরে এখন করোনাকালীন সময়ে একটা ভীতি, বিশেষ করে এই সিটিতে বেশি কাজ করে। অনেকেই হয়তো ভোটের ব্যাপারে সমর্থন আছে, কিন্তু মনে করে যে এ ধরনের ইলেকশনে জিতলেও কি হারলেও কি, এতে তো আর সরকার পরিবর্তন হচ্ছে না। এই জন্য অনেকে ইচ্ছে করে হয়তো কেন্দ্রে যায় না। তারপরেও কিন্তু সারা বাংলাদেশের চিত্র কিন্তু ভিন্ন। নওগাঁ ঈশ্বরদীতে আপনারা দেখুন, কোথাও কিন্তু 14 নিচ্ছে না। তারপরে তো তাই, সিরাজগঞ্জে গতকাল একই দিন। এ হচ্ছে ব্যাপার। তো আমি নবনির্বাচিত, আমাদের এখানে হাবিব হাসান, আমাদের উত্তর প্রেসিডেন্সি আছে বজলু আর কচি, তাদেরকে বলেছিলাম থাকতে। আজকে সাংবাদিকদের সাথে কথা বলবো, সেই উপলক্ষে। সিরাজগঞ্জে তান বিশাখের জল সে ঢাকা নেই, তো সে এখন সিরাজগঞ্জ থেকে এসে পৌঁছায়নি ঢাকা। আমরা আমাদের কমিটিগুলো গঠন প্রক্রিয়া, আপনারা জানেন, এর মধ্যে আমরা সহযোগী সংগঠন অনেকগুলো দিয়ে দিয়েছি। শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি দিয়ে দিচ্ছি। আমাকে নেত্রী, প্রধানমন্ত্রী, আমাদের সভাপতি নির্দেশ দিয়েছেন, এবং আগামী সপ্তাহে আমরা সাব কমিটিগুলো দিয়ে দিচ্ছি। সাব কমিটির 5 জন চেয়ারম্যান বাকি ছিল, 5 জন অলরেডি নেত্রী মনোনীত করেছেন। কাজে সাব কমিটির চেয়ারম্যান আর এখন আর কোনো শূন্যতা নেই। তো কমিটিও জমা হয়েছে বেশিরভাগ।
যেগুলো হয়ে গেছে বেশিরভাগ মানে 2-3টা বাদ আছে, আর সবই জমা হয়ে গেছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেব, একটু চেক করে দেখে দিয়ে দেব। এটা একটা আপডেট আপনাদেরকে জানালাম আমাদের। আর আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যেসব সম্মেলন হয়নি সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর আমাদের যে সম্মেলনগুলো হয়ে গেছে কমিটি, আমাদের অনলাইন সিটি, জয়েন্ট সিটি, অনলাইন সিটি সব বিভাগীয় দায়িত্বে অন্যান্য যে প্রেসিডিয়াম সহ নেতৃবৃন্দ আছেন তারা একটু দেখছেন, কিছুটা যাচাই বাছাই করে আমরা শিগগিরই ঢাকা মহানগরের 2টি এবং অন্যান্য যে জেলাগুলোর সম্মেলন হয়েছে পূর্ণাঙ্গ কমিটি হয়নি সেগুলো আমরা ঘোষণা করব। খুব তাড়াতাড়ি করবো, খুব দেরি করবো না। এখন কয়েকদিন ইলেকশন নিয়ে একটু ব্যস্ততা ছিল আপনারা জানেন। আর একটা বিষয় হলো সামনে করোনার দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা অনেকেই করছেন, এটা একটু সমস্যা আছে। তারপরেও আমরা কিন্তু আমাদের তৃণমূলে কিছু কিছু কনফারেন্স করার কাজও শুরু হয়েছে। আগামীকাল আমাদের বাগমারার সম্মেলন হবে রাজশাহীর, আমি ঢাকা থেকে জয়েন করব সম্মেলনে। পরশুদিন নাটোরে বর্ধিত সভা। এভাবে আমাদের সারা বাংলাদেশেই কর্মকাণ্ড, আমরা সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছি। বাকি জেলা সম্মেলনগুলোর কাজও আমরা করছি। আপনাদের সকলকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল ঢাকা 18 সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং উভয় আসনে বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রত্যাশিতভাবে জয়লাভ করেছে। 2টি আসনে সর্বস্তরের ভোটারগণ বরাবরত বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকল ভোটার জনসাধারণকে শুভেচ্ছা, অভিনন্দন। একই সাথে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশন, সহকারী রিটার্নিং অফিসার, নিজস্ব নির্বাচন পরিচালনা নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী, পুলিশ, বিজেপি, র্যাব, পর্যবেক্ষক, প্রিজাইডিং, পোলিং অফিসার এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা নির্বাচন কভার করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আসন দুটি আমাদের প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর শূন্য হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন সংগ্রামে এই 2 জাতীয় নেতা আমৃত্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রা অনন্য অবদান রেখেছেন এবং নিজ নিজ নির্বাচন এলাকায় মাটি ও মানুষের উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। ফলে এই অঞ্চল থেকে বারবার তারা জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন। এলাকার মাঠে আওয়ামী লীগের রয়েছে শক্তিশালী ভোট ব্যাংক। তাই গতকালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত সমস্যা সংকুল পরিবেশ না হলে নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বেশি হতো এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের আরও বিপুল ব্যবধানে জয়লাভ করত। তাছাড়া এখানে ইভিএম একটা ব্যাপার আছে, এটা আমাদের নতুন অভিজ্ঞতা, কাজে এটাও প্রথম একটু সমস্যা হতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আপনারা দেখেছেন ঢাকা 18 সিরাজগঞ্জ এক আসনের নির্বাচনে সাধারণ মানুষ যখন তাদের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে প্রকাশ করছে, ঠিক তখন ঢাকা 18 নির্বাচনী এলাকার 3টি স্থান সহ রাজধানী ঢাকার একাধিক স্থানে আগুন সন্ত্রাস চালানো হয়েছে। সে পুরনো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি, এটা যারা আগে ঘটাতো এখনো তারা শুরু করেছে। এবং এর মধ্যে কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে, পুলিশের কাছে আছে। সেখানে চেনা কিছু তরুণ একটা দলের কর্মীদের উপস্থিতি, এটা চেহারা দেখলে বোঝা যায়। কৌশলটা ছিল এমন, বাসের ভেতর যাত্রী হিসাবে পেছনের সিটে বসে হঠাৎ আগুন আগুন বলে আগুন লাগিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এই কৌশলে 9টি জায়গায় 9টি গাড়ি বাস পোড়ানো হয়েছে গতকাল, আপনারা লক্ষ্য করছেন। আর তাদের ইদানিংকারের ভোটের কৌশলই হচ্ছে তারা নির্বাচন নিয়ে খুব হইচই করবে, নির্বাচনে প্রচারণাও করবে, কিন্তু নির্বাচনের দিন কোনো এজেন্ট দেবে না। এজেন্ট বের করে দিয়েছে এই অপবাদ দেওয়ার জন্য। কিন্তু আপনারা সাংবাদিকরা সবচেয়ে বড় সাক্ষী। ঢাকায় যারা আছেন আপনারা তো কভার করেছেন, একটা টু শব্দ হয়নি কোথাও। এত শান্তিপূর্ণ, এত সুষ্ঠু নির্বাচন এর আগে 3টি এবং গতকালের 2টি নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে। তারা আগেই জানতো গণরায়ে তারা হেরে যাবে, তারা সে কারণে তাদের কৌশলটা হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা। নির্বাচন করাটা তাদের লক্ষ্য একটা কারণে, সেটা নির্বাচনে জেতানো, জেতার বিষয়টি তারা বাদ দিয়েছে। কারণ তারা জানে সেখানে দেশরত্ন শেখ হাসিনার যে সাফল্য, উন্নয়ন, সংকট মোকাবিলা, তার যে সাহসী নেতৃত্ব, ইভেন এ বৈশ্বিক এ মহামারী তো বহু দেশের তুলনা আমরা এখনো অনেকটা ভালো আছি। এটা শেখ হাসিনার মতো নেতৃত্ব, বলিষ্ঠ, সাহসী, দূরদর্শী নেতৃত্ব আছে বলেই আজকে জনগণের কাছে তার জনপ্রিয়তা আরো বেড়েছে। তো বিএনপি জানে জনগণের ভোটে তারা জিততে পারবে না। তাদের এই গতকাল যে ঘটনা ঘটিয়েছে, তাদের কাজই হচ্ছে এসব, এসে হম্বি তম্বি করবে, কিন্তু ভোটের দিন আর নেই। ভোটের দিন তাদের লোক নেই। একটা সময় বেছে নিয়েছে, ওই সময় প্রত্যাখ্যান ইলেকশন। নির্বাচন সুষ্ঠু হয়নি। সুষ্ঠু হয়নি এটা কি সাংবাদিকরা বিশ্বাস করবে? আমি আওয়ামী লীগকে মনে করি না সাংবাদিকদের। যা সত্য তা তো সাংবাদিকরা বলবেন, এবং কোনো পত্রিকা, কোনো মিডিয়াই বলেনি যে নির্বাচনে কোনো প্রকার জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, দখলবাজি হয়েছে। এ ধরনের কোনো বক্তব্যই, ইভেন আমাদের যারা কট্টর সমালোচক যেসব পত্রপত্রিকা, তারাও বলেছে যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ বিএনপির কাছে শুনবেন সব অপ্রীতিকর ঘটনা হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকার, এই ইলেকশন কমিশন যতদিন থাকবে ততদিন এদেশে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আসলে নির্বাচন সুষ্ঠু হবে তখন যখন বিএনপিকে জেতার গ্যারান্টি দেওয়া, তাহলে নির্বাচন কমিশনও ভালো। আর ভালো হবা কেমনে বলবো? কুমিল্লা সিটি কর্পোরেশনে তারা জিতল,
যে তারপর বলে যে আরো বেশি ভোটে জিততাম, আরো বেশি ভোটে জিততাম যদি সরকারি দল কারচুপি না করত। সিলেটের বেলাও একই কথা বলেছে, আরো বেশি ভোটে জিততাম। তারা জিতলেও বলে আরো বেশি ভোটে জিততাম, আর হারলে তো সরকার হারিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে। এ হচ্ছে অবস্থা। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচল সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গতকাল রাজধানীতে নাশকতা চালিয়েছে। তাদের এই ধরনের সন্ত্রাসী চরিত্র, নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নিরীহ মানুষের জীবন ও সম্পদ হানির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দালুদা অপচেষ্টা তারা করে যাচ্ছে। এটা তাদের পুরনো অভ্যাস। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতা দখল করেছিল এবং রাজনৈতিক নেতাকর্মীদের উপর জেল জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই কানাডার আদালতও আজকে আন্তর্জাতিক পরিমণ্ডল বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখনো বিএনপি কোনো ধরনের গণতান্ত্রিক নিয়ম কানুন ও বিধিনিষেধ তোয়াক্কা না করে তাদের নাশকতামূলক চরিত্রকে আঁকড়ে ধরে রাখছে। গতকালের ঘটনা প্রবাহ সেটাই প্রমাণ করে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বৈশ্বিক মহামারী করোনার মানবিক সংকটের মধ্যেও তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। মহামারীকালীন এ সময় পৃথিবীর কোনো সভ্য দেশে চিন্তা জগতে এই ধরনের ভয়ঙ্কর নীতি গ্রহণের ভাবনা আসাটাও অচিন্তনীয়। অতীতের ন্যায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ সময়োপযোগী নেতৃত্বের কারণে করোনা অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে বাংলাদেশ। এই সংকটের মধ্যেও রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে অর্থনৈতিক অগ্রগতির বিস্ময়কর সফলতা অর্জন করেছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। পৃথিবীর অন্য কোনো সরকার বা রাষ্ট্রনায়ক অর্জন করতে পারেনি যা শেখ হাসিনা তাই করেছে। আমাদের দেশে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম, যা 1.4%। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, করোনা সংক্রমণ রোধে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। কারণ শীতের দ্বিতীয় তরঙ্গের আভাস পাওয়া যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। কারণ ইউরোপের দেশে দেশে আজ দ্বিতীয় তরঙ্গ আঘাত হানছে। তো সে কারণে আমাদের আজকে প্রতিষেধক না আসা পর্যন্ত নিয়মিতভাবে মাস্ক পরিধান, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। ভোটের রাজনীতিতে জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও বিএনপির বোধোদয় হয় না। তাদের চিন্তা, চেতনা, মতবাদ, কর্মকাণ্ডে পরিবর্তন আসেনি। তারা ভুল থেকেও কোনো শিক্ষা গ্রহণ করেনি। এখন তাদের শিষ্য না, তাদের দুর্নীতি অপরাধের দায়কে রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। তবে রাজনীতির অর্থ সন্ত্রাস। অপকর্মের জন্য জনগণের নিকট ক্ষমা প্রার্থনা না করে
বারবার সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। আমরা তাদের প্রতি আবারও আহ্বান জানাই, ইতিবাচক ধারায় ফিরে আসুন, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করুন, না হলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। জয় বাংলা। তারা বলেছেন যে দুটি আসনে নির্বাচন হয়েছে সেখানে ব্যাপক কারচুপি হয়েছে এবং এখান থেকে দৃষ্টি সরাতে আওয়ামী লীগ তাদের ক্যাডারদের দিয়ে আপনি তো একটা টিভির সাথে জড়িত। কোন টিভি? আপনার চ্যানেলে ঢাকা 18-তে লোক ছিল, তারাই বলল না, আমি সাংবাদিকদেরকে সাক্ষী দিতে সবাইকে সাক্ষী, আপনাদের সবাইকে বলছি। কোথায় একটা উদাহরণ দিক, এই দিন চলা মিথ্যাচারের রাজনীতি, অপরাজনীতি কবে তারা পরিত্যাগ করবে? আমি যতদিন করবে না ততদিন তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আরো বেশি করে বাংলাদেশের রাজনীতি। এরা তো সেই দল 21শে আগস্ট গ্রেনেড হামলা করে তারপর বলে কি শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগ করে গ্রেনেড নিয়ে গেছে। এরা হলো সেই দল। আমার কথা হলো যে আপনারা জজমিয়া বারবার কোয়ার দরকার নেই, সবাই জানেন। আপনারা সাংবাদিকরা সাথে সিরাজগঞ্জে আপনাদের প্রতিনিধি আছে সবার, কি বলছে? আমি তো কোনো রিপোর্ট, আমি 13টা কাগজ সকালবেলা দেখি, 13টা কাগজ আমি দেখি, আমি কোথাও দেখলাম না যে কোথাও কোনো কারচুপির অভিযোগ আছে। এই প্রশ্নটা পাল্টা মির্জা ফখরুলকেই আপনাদের করা উচিত। থ্যাংক ইউ। সাম্প্রতিক সময়ে আপনারা বলে আসছেন যে দেশে সরকার বিরোধী ষড়যন্ত্র চলছে এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে। আপনি কি মনে করেন গতকাল 9টি বাসের যে আগুন দিয়ে পোড়ানো হয়েছে এর সাথে কোনো যোগসূত্র আছে? আমি তো অবশ্যই বলবো, সে আগুন সন্ত্রাস আবারও চালানো হচ্ছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না, জনগণের রায়ে প্রত্যাখ্যাত একটা শান্তিপূর্ণ আন্দোলন নিজেদের নেত্রীর মুক্তির জন্য দেখার মতো একটা সমাবেশ তারা করতে পারে। আপনারা এই শহরেই আপনারা আছেন, এরকম একটা বিক্ষোভ মিছিল বেগম জিয়ার জন্য করতে পারেনি, তাদের মুখে শোভা পায় না। আরে ভাই তুমি আবার কোনটা যুক্তরাষ্ট্রে কয়দিন আগে নির্বাচন হলো, সেখানে ভোট গণনায় কিছু দেরি হয়েছিল। গতকাল সিইসি আমাদের বলেছেন যে আমরা যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আমরা 4-5 ওটা সিইসির ব্যাপার, তারা ইলেকশন কমিশন নিয়ে কথা। যদি ভোট গণনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সহযোগিতা আছে সেক্ষেত্রে করবেন সিসি বল অন্য দেশের ব্যাপারে আমরা হাত দিতে যাব। আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত, আমাদের ক্ষমতায় বসাবে আমাদের জনগণ, বাইরের কেউ আমাদের ক্ষমতায় বসাবে এটা আমরা কখনো ভাবি না। আমাদের শক্তির উৎস বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ। থ্যাংক ইউ।